আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অপরাহ্নের বেসিক ইংলিশ নবম পর্বে আমি আতাউর রহমান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম পর্বে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি, আর আজকের বিষয় আমাদের প্রিপোজিশন। তো বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রিপোজিশনের বাংলা কি? প্রিপোজিশনের বাংলা হলো পদান্বয়ী অব্যয়। তো এখন আমরা প্রিপোজিশন কাকে বলে খেয়াল করো। প্রি অর্থ পূর্বে, তোমরা এটা আগেই জানো। প্রি অর্থ পূর্বে, আর পজিশন মানে অবস্থান। এই শব্দ দুটোর অর্থ তোমরা আগেই জানো। তাহলে প্রিপোজিশনের সম্পূর্ণ অর্থ দাঁড়ালো কি? যে পূর্বে বা আগে অবস্থা। এখন পূর্বে বা আগে কোথায় অবস্থান করবে? কিসের পূর্বে অবস্থান করবে? খেয়াল করো, যে ওয়ার্ড বা শব্দ সমষ্টি সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। সেই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা শব্দ সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। উদাহরণ হিসাবে তোমরা দেখো, খেয়াল করো, দ্য পেন ইজ অন দ্য টেবল। এই অন দ্বারা দেখো টেবলের সাথে পেনের সম্পর্ক স্থাপন করছে। কলমটি কোথায় আছে? টেবিলের উপর। তাহলে টেবিলের সাথে পেনের সম্পর্ক স্থাপন করলো কার মাধ্যমে? অনের মাধ্যমে। তাই অনটি হচ্ছে প্রিপোজিশন। সেরকম শি লিভস ইন লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুরের সাথে শির প্রোনাউনের সম্পর্ক স্থাপন করছে ইন, তাই ইন প্রিপোজিশন। আর তারপর দেখো, সাদিয়া ওয়েন্ট টু স্কুল। এই স্কুলের সাথে সাদিয়ার সম্পর্ক তৈরি করছে টু, তো টুটা প্রিপোজিশন। এরকম রাজিয়া রিডস ইন ক্লাস 10, এই ইনটা প্রিপোজিশন। দ্য ডগ ইজ ইন দ্য রুম, এখানে ইনটাও প্রিপোজিশন। তারপর দেখো, আমরা জানলাম প্রিপোজিশন কাকে বলে আর প্রিপোজিশন কি করে। তো এখন আমরা জানবো প্রিপোজিশন কত প্রকার আর কি কি। তো তোমরা খেয়াল করো যে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন। খেয়াল করো যে প্রিপোজিশনকে কয়েক ভাগে ভাগ করা যায়। এক, সিম্পল প্রিপোজিশন। দুই, কম্পাউন্ড প্রিপোজিশন। তিন, ফ্রেজ প্রিপোজিশন। চার, ডাবল প্রিপোজিশন। পাঁচ, প্রিপোজিশন অফ টাইম। ছয়, প্রিপোজিশন অফ প্লেস। সাত, প্রিপোজিশন অফ ডিরেকশন। আট, প্রিপোজিশন অফ এজেন্ট। তো আমরা প্রথমে এক নম্বর থেকে বিস্তারিত জানবো। আবার এক নম্বরে আছে আমাদের সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কাকে বলে? সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে। একক অর্থাৎ এক সিলেবল থাকবে। তোমরা খেয়াল করো, নিচে উদাহরণ দিয়েছি, অন উচ্চারণ করতে এক সিলেবল আছে না? তো এই একক সিলেবলের প্রিপোজিশনগুলো হলো সিম্পল প্রিপোজিশন। এখানে দেখো উদাহরণ হিসাবে দিয়েছি অন, ইন, টু, অ্যাট, ফ্রম, উইথ, অফ, ওভার, আন্ডার ইত্যাদি। এগুলা দেখো তোমরা একবারই উচ্চারণ করতে পারো, তাই এগুলা সিম্পল প্রিপোজিশন। তারপর উদাহরণ হিসাবে দিয়ে দিচ্ছি এই জায়গায়, শি লিভিং ইন দিস রুম, আই এম গোয়িং টু দ্য ভার্সিটি। এই টু হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তারপর হি ওয়াজ লুকিং অ্যাট মি, এই অ্যাট হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তারপর আমরা যাচ্ছি, অর্থাৎ সিম্পল প্রিপোজিশন হবে কি? এক সিলেবল একবার উচ্চারণ করা যাবে যে প্রিপোজিশনগুলো, সেই প্রিপোজিশনগুলোই হবে সিম্পল প্রিপোজিশন। তো এখন আমরা দুই নম্বরে জানবো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে?
যে প্রিপজিশনগুলো দুটো নাউন প্রোনাউন বা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যে প্রিপজিশন পদান্বয়ী অর্থাৎ যে প্রিপজিশনগুলো দুটো নাউন প্রোনাউন বা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। দেখো, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যালং, বিটুইন, বিফোর, অ্যাবভ ইত্যাদি। এগুলা দেখো দুই সিলেবল। এরা কি করবে? দুইটি নাউন বা প্রোনাউন ফ্রেজকে যুক্ত করবে। নাউন প্রোনাউন বা ফ্রেজকে যুক্ত করবে। দেখো, উদাহরণ হিসেবে দেখো, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এই জায়গায় বিফোর দেখো দুই সিলেবল, এটি কম্পাউন্ড প্রিপজিশন। আর দুটি নাউনের মধ্যে একটা প্রোনাউন, এই যে হির সাথে হি কামস, হির সাথে দ্য ওয়ার্কের সম্পর্ক জুড়ে দিয়েছে, নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করছে। তারপর শি ওয়াজ আস্কিং অ্যাবাউট দিস ম্যাটার, এখানে অ্যাবাউট কম্পাউন্ড প্রিপজিশন। তারপর দ্য রিভার ইজ রানিং অ্যাক্রস দ্য টাউন, এই অ্যাক্রস দ্য টাউনের সাথে দ্য রিভারের সম্পর্ক তৈরি করছে, তাই অ্যাক্রস হলো কি কম্পাউন্ড প্রিপজিশন। তারপর দেখো 3 নম্বর আছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন কাকে বলে? যে প্রিপজিশনগুলো দলবদ্ধ ওয়ার্ড এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপজিশন বলে। ফ্রেজ প্রিপজিশন কাকে বলে? যে প্রিপজিশনগুলো দলবদ্ধ ওয়ার্ড, মানে একত্রে ওয়ার্ডগুলো থাকবে এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপজিশন বলে। উদাহরণ হিসাবে তোমরা দেখো, ইন স্পাইট অফ, ইন ফ্রন্ট অফ, কয়েকটা প্রিপজিশন একত্রিত হয়ে, কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে গঠিত হবে এই প্রিপজিশনগুলো ফ্রেজের মতো। ফ্রেজ মানে তো তোমরা জানোই, অর্থাৎ শব্দের সমষ্টি। এখনই বললাম এই দলবদ্ধ ওয়ার্ড। এই দলবদ্ধ ওয়ার্ডগুলা দেখো, ইন স্পাইট অফ, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য সেক অফ ইত্যাদি। এইরকম যেগুলো ফ্রেজ দলবদ্ধ ওয়ার্ড দিয়ে প্রিপজিশন গঠিত হয়েছে সেগুলো ফ্রেজ প্রিপজিশন। উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, সি কাম হিয়ার ইন অর্ডার টু মিট হিম, এই ইন অর্ডার টু ফ্রেজাল ইন প্রিপজিশন। তারপর একটা আছে, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, ইন ফ্রন্ট অফ কি ফ্রেজ প্রিপজিশন। তারপর শি কুড নট কাম হিয়ার ডিউ টু হার ইলনেস, এখানে ডিউ টু ফ্রেজ প্রিপজিশন। তারপর আসো 4 নম্বর কি ডাবল প্রিপজিশন। দুটো প্রিপজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপজিশন বলে। আমরা সিম্পল প্রিপজিশনগুলো দেখে আসছি না, টু, ইন, অ্যাট, আউট অফ, ফর, উইথ। এই প্রিপজিশনগুলোর যদি দুইটা একত্রে যুক্ত হয়ে আরেকটা প্রিপজিশন তৈরি করে তবে সেটা হবে কি ডাবল প্রিপজিশন। তোমরা খেয়াল করো, উদাহরণ হিসেবে বিকজ অফ, এই বিকজ একটা প্রিপজিশন, অফ আরেকটা প্রিপজিশন, দুইটা একত্রিত হয়ে ডাবল প্রিপজিশন গঠন করছে। তারপর ফ্রম, বিহাইন্ড, উইথ ইন, দেখছো উইথ ইন, আউটসাইড, আউটসাইড অফ, আউটসাইড একটা, অফ একটা, তারপর আউট অফ ইত্যাদি এরকম। তারপর ইনটু, আউট টু এরকম। উদাহরণ হিসাবে তোমরা দেখো, হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস, এই বিকজ অফ, বিকজ একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, উইথ ইন, উইথ একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন। তারপর 5 নম্বরে আমরা যাই। 5 নম্বরে কি আছে? 5 নম্বর হলো প্রিপজিশন অফ টাইম। প্রিপজিশন অফ টাইম কাকে বলে? যে প্রিপজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন অফ টাইম বলে। অর্থাৎ আমরা যে নাউন প্রোনাউনের পূর্বে বসবে, সেই নাউন প্রোনাউনের পূর্বে বসে এই প্রিপজিশন কি করবে? সময়ের উল্লেখ করবে, সময় নির্দেশ করবে। তাই এগুলো কি হবে? প্রিপজিশন অফ টাইম। এখন দেখো, আই উইল ট্রাই টু কাম অ্যাট 6 PM,
এখানে দেখো আমি 6টার সময় কি করব, আসবো, আসার চেষ্টা করব। এখানে দেখো অ্যাটটা কি সময় নির্দেশ করছে, এই অ্যাটটা তাই প্রিপোজিশন অফ টাইম। তারপর দিস প্রোগ্রাম উইল বি হেল্ড ইন জানুয়ারি, সময় নির্দেশ করছে জানুয়ারিতে শুরু হবে প্রোগ্রামটি। তারপর ট্রাই টু কাম অন মানডে, সোমবারে আসার চেষ্টা করো। তারপর 6 নম্বরে দেখো প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস কাকে বলে দেখো, খেয়াল করো যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। কোনো কিছুর অবস্থান নির্দেশ করবে, জায়গা নির্দেশ করবে, সেগুলোই হবে কি প্রিপোজিশন অফ প্লেস। উদাহরণ হিসেবে দেখো তোমরা সাচ অ্যাজ বিহাইন্ড পিছনে, আন্ডার উপরে, অ্যাট অন উপরে, ইন মধ্যে, বিটুইন মাঝে, ওভার শেষ, এইরকম প্রিপোজিশনগুলো হবে অবস্থান বোঝাবে। আর এগুলাই হবে কি প্রিপোজিশন অফ প্লেস। দেখো শি লিভস ইন ধানমন্ডি ইন ঢাকা, ইন দ্বারা কি জায়গার নাম, জায়গা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, ধানমন্ডিতে বাস করে, সে ঢাকার ধানমন্ডিতে বাস করে, জায়গা বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, তাই ইনটা কি হবে প্রিপোজিশন অফ প্লেস। তারপর দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে দাঁড়িয়ে আছে, তাহলে অবস্থান বোঝালো না বিহাইন্ড দ্বারা, তাই বিহাইন্ডটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তারপর 7 নম্বরে আসো প্রিপোজিশন অফ ডিরেকশন। প্রিপোজিশন অফ ডিরেকশন কাকে বলে, যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারো দিকে নির্দেশ ইঙ্গিত করে তাকে প্রিপোজিশন অফ ডিরেকশন বলে। আর ডিরেকশন অর্থ তোমরা জানোই নির্দেশ করে, তো এই প্রিপোজিশনগুলো কি করবে, কারো প্রতি ইঙ্গিত করবে, নির্দেশ করবে, কারো বা কোনো কিছুর প্রতি। দেখো এর উদাহরণ হিসেবে আছে সাচ অ্যাজ, ইন, অন, আন্ডার, ওভার, লেফট, রাইট ইত্যাদি। দেখো উদাহরণ, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ দ্য টাউন, শহরের কোন দিক আছে, বাম দিক, ডান দিক আছে, নির্দেশ করে দিল না যে শহরের ডান দিক আছে, তো তাই এই রাইটটা হচ্ছে কি প্রিপোজিশন অফ ডিরেকশন। তারপর দ্য জিপ ইজ নাও গোয়িং ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপরে, এখন গাড়িটা ব্রিজের উপরে, তো কি নির্দেশ করছে না দ্য বার্ড ইজ সিটিং অন দ্য রোপ। তারপর দেখো প্রিপোজিশন অফ এজেন্ট, সবার শেষেরটা প্রিপোজিশন অফ এজেন্ট। প্রিপোজিশন অফ এজেন্ট কাকে বলে, কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন ফর এজেন্ট বলে। অর্থাৎ যে একটা কাজ করতেছে সেই কাজের সাথে ওই যে কাজ করতেছে তার যে সম্পর্ক তৈরি করবে যে ওয়ার্ডটা, সেটি হবে প্রিপোজিশন অফ এজেন্ট। দেখো আই লাইক টু গো দেয়ার উইথ ইউ, এখানে উইথ, শি লাইকস টু রিড দ্য বুকস রাইটেন বাই ট্যাগর, অর্থাৎ কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই যে এই কাজটা দেখো কে করছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এই লেখার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি বাই দ্বারা নির্দেশ করছে, বাই দ্বারা নির্দেশ করছে, তাই এই বাইটা হলে প্রিপোজিশন অফ অ্যান এজেন্ট। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার এই আলোচনাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।